এটি কি কারো গাফিলতি ছিল নাকি সিগন্যালিং কোনো ত্রুটি ছিল, এটি আসলে তদন্তে বেরোয় আসবে। যেটাই বেরোয় আসুক, কারো যদি গাফিলতি থেকেও থাকে, রেল কর্তৃপক্ষ তার যথাযথ ব্যবস্থা গ্রহণ। 4 জন আহত, 2 জন ড্রাইভার, 2 জন হেল্পার আহত, এদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমাদের উদ্ধার টিম এখনো উদ্ধার কাজে অব্যাহত আছে। জয়দেবপুরের আউটার লাইনে থেমে থাকা একটি তেলবাহী ট্রেনের সঙ্গে বর্ণা আমরা দেখতে পেলাম যে ধাক্কা লাগে, কিন্তু জয়দেবপুর যে স্টেশন রয়েছে সেখানে একটি কমিউটার ট্রেনের ধাক্কা লাগে। এতে সেই ট্রেন এবং যে তেলবাহী যে ট্রেনটি ছিল, দুটি ট্রেন মিলে 11টি বগি লাইনচ্যুত হয়েছে। এবং এই যে 11টি বগি লাইনচ্যুত হলো, এতে ট্রেন দুটির চালক সহ অন্তত 4 জন আহত হয়েছেন। এবং কমিউটার যে ট্রেনটি ছিল সেটিতে আসলে শিডিউল না থাকায় সেভাবে কোনো বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, অর্থাৎ যাত্রী ছিল না ট্রেনটিতে। এদিকে তেলবাহী ট্রেন থেকে রেল লাইনে ছড়িয়ে পড়ছে ডিজেল। কমিউটারের চালকের ভুল সিগন্যাল নাকি সিগন্যালে কোনো ত্রুটির কারণে আসলে এরকম হচ্ছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এখন দুপুরে এ নিয়ে থাকছে বিস্তারিত, আর পুরো আয়োজন জুড়ে সাথে আছে আমি জেনিসিয়া বর্ণা এবং আমি তন্ময় কুমার রায়। লাখ লাখ টাকা দিয়ে গাছ আইনা লাগাই রাখছে, এই যে গাছটা মরে গেছে, এরকম আরো রুটের চারিপাশেই আছে। কারো মন চাইছে এভাবে করলে মনে হয় ভালো হবে, সেটা সেভাবেই করা হচ্ছে। নগর পরিকল্পনা বা কোনো কিছুই করা হচ্ছে না। বকুলের গাছটা যদি আমরা এরকম হাইটে রাখতে পারি, তার কিন্তু অনেক পাতা, এই পাতা দিয়ে সে সালোক সংশ্লেষণ করবে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে, অক্সিজেন দিবে, ট্রান্সপিরেশনের সময় কিছু হিট লস করে ওই জায়গাটা ঠান্ডা রাখবে। সবুজায়ন নীতিমালায় কোথায় কি ধরনের গাছ লাগানো হবে, স্কুল কলেজ উন্মুক্ত স্থানে একরকম, শিল্পাঞ্চলে আরেক রকম, জলের ধারে আরেক রকম। তন্ময়, আমরা এবারে তীব্র তাপপ্রবাহে যেটি দেখতে পেয়েছি অন্যান্য জেলাতে, যেমন চট্টগ্রাম, তাছাড়াও বান্দরবান, কক্সবাজার, এসব জায়গায় আগে বৃষ্টি হলেও রাজধানীতে কিন্তু অনেক পরে বৃষ্টি হয়েছে, যেটি আসলে রাজধানীবাসীকে ভাবিয়ে তুলছে এবং তীব্র তাপপ্রবাহ ভাবিয়ে তুলছে সকলকেই। এবং পরিবেশ এবং নগর পরিকল্পনাবিদ যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আমরা অনেক সময় দেখে থাকি যে বিদেশ থেকে আমদানি করে কিছু বৃক্ষ নিয়ে আসা হয় এবং যেগুলোতে কোটি কোটি টাকা খরচও করা হয়েছে, সেরকম বৃক্ষ নয়, বরং ঢাকার পরিবেশ এবং মাটি উপযোগী যে বৃক্ষ রয়েছে সেগুলো কিন্তু তারা রোপণের পরামর্শ দিয়েছেন। অপরিকল্পিত নগরায়নের নামে আমরা গাছপালা কেটে পরিবেশকে ধ্বংস করছি। যে পরিমাণ গাছ আগে ছিল সেই গাছ এখন নাই। বিল্ড আপ এরিয়াগুলো বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথে সাথে হচ্ছে গ্রিন এরিয়াটা কমে যাচ্ছে, সেজন্য আমরা যে টেম্পারেচারটা অনেক বেশি ফিল করতেছি। শহরের বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে যদি বৃক্ষরোপণ করে তাহলে শহরটা আরো সুন্দর, সবুজ, নির্মল বাতাসের শহর হিসাবে প্রতিষ্ঠা পাবে। বরং আমরা অপরিকল্পিত নগরায়ন নিয়ে কথা বলছিলাম। রাজশাহীর চিত্রটা আমরা পর্দায়ও দেখছিলাম। রাজশাহীর চিত্রটা অনেকটা এরকমই। অপরিকল্পিত নগরায়নের ফলে সেখানেও কিন্তু তীব্র গরম ভোগ করতে হচ্ছেন এবং নানা রকম ভোগান্তিতে পড়ছেন সেখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা। সেখানে এই যে কোটি টাকা খরচের কথা বলছিলাম, রাজধানী ঢাকাতেও বাইরের চিত্রটা অনেকটা এরকমই। সেখানেও কোটি টাকা খরচ করেও মিলছে না কোনো কাঙ্ক্ষিত সুফল। ভূত্বকের উষ্ণতা বৃদ্ধিতে বাড়ছে খরার সময় এবং পুকুর জলাশয়ে ভরাট বন্ধ, ভূগর্ভের পানি উত্তোলন কমানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ নিয়েও এখন দুপুরে জানাবো বিস্তারিত, তবে শুরুতে জানাতে চাই ট্রেন দুর্ঘটনার খবর। শুরুতে বলছিলাম গাজীপুরের জয়দেবপুরে দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনে ধাক্কা দিয়ে ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার। এতে 2 ট্রেনের 11টি বগি লাইনচ্যুত হয়েছে। টাঙ্গাইল কমিউটারে কোনো যাত্রী না থাকায় আহত হয়েছেন ট্রেনের চালক সহ অন্তত 4 জন। এদিকে মালবাহী ট্রেন থেকে তেল ছড়িয়ে পড়ায় দুর্ঘটনাস্থল থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটি। বিস্তারিত প্রতিবেদনে। সকাল 11:15 জয়দেবপুর রেল স্টেশনের আউটারে দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনে ধাক্কা দেয় ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার। মুহূর্তে লাইনচ্যুত হয় যাত্রীবাহী ট্রেনের 6টি বগি, তেলবাহী ট্রেনের 5টি বগি। বন্ধ হয়ে যায় ঢাকার সাথে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ। কমিউটার ট্রেনটিতে যাত্রী না থাকায় সংঘর্ষে আহত হন ট্রেনের চালক, সহকারী সহ অন্তত 4 জন, যাদের পাঠানো হয় শহীদ তাজউদ্দিন মেডিকেলে।
প্রাথমিকভাবে সিগন্যালম্যানের ভুলের কারণে এমন দুর্ঘটনা বলছে রেলওয়ে। তেলের লরিতে থাকা জ্বালানি অকটেন বা ডিজেল হতে পারে। এই তেল ছড়িয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে আশপাশের সবাইকে সরিয়ে নেওয়া হয়। দুইটা ট্রেন ওঠার কথা না, তো হয়তো এটা তো এখানে সাথে সাথে ওঠেনি, অনেক আগে থেকে আসতেছে। তো যেখানে এক লাইনে উঠে গেল সেখানে লাইনম্যানের এখানে দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে। লাইনম্যান সেটা খেয়াল করলো না কেন যে একই লাইনে কিভাবে দুইটা যায়। ইতিমধ্যে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন গাজীপুর জেলা প্রশাসক। 2 কর্মদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ জানিয়ে প্রতিবেদন দেবে কমিটি। যে কারণে দুর্ঘটনা এটি আমরা তদন্ত কমিটির মাধ্যমে বের করব। যদি দায়িত্বে কর্তব্যরত কারো গাফিলতি থাকে সেটাও বের হয়ে আসবে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে দুর্ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে রয়েছে র্যাব, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সিফাত শাহরিয়ার, এখন গাজীপুর। ট্রেন দুর্ঘটনার খবর জানাচ্ছিলাম দর্শক আপনাদের। দুর্ঘটনাস্থলের চিত্র আমরা দেখছিলাম। এই মুহূর্তের কি খবর রয়েছে সেই খবর জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী রকিবুল রাহাত এবং রয়েছেন ইফতেখার রায়হান। এছাড়াও হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মাঝার ইমন। তবে শুরুতেই যাচ্ছি রকিবুল রাহাতের কাছে। রাহাত, লাইনচ্যুত বগিগুলো সরাতে কত সময় আসলে লাগবে এবং তেলবাহী যে ট্রেন থেকে ডিজেল ছড়িয়ে পড়েছে, আমরা বলছিলাম যে ঝুঁকি বাড়ছে, এতে ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, আমরা কিন্তু দেখছি যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ইতিমধ্যে যে লরি থেকে যে তেল চুয়ে চুয়ে পড়ছিল সেটি তারা সংগ্রহের ব্যবস্থা করেছে এবং একই সঙ্গে ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তারা বলছে যে যেহেতু এটি একটি দাহ্য পদার্থ, সেক্ষেত্রে এই এলাকাটির আশেপাশে কেউ যেন কোনো ধরনের আগুন নিয়ে প্রবেশ না করে। এছাড়া যারা ধূমপান করে থাকেন সে ধরনের ধূমপানও যেন এখানে না করা হয়ে থাকে, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সতর্কতা করা হচ্ছে এবং মাইকে করে কিন্তু রেড ক্রিসেন্টের যারা রয়েছে তারা এবং অন্যান্য স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারা মাইকে করে সেই বিষয়টির বারবারই ঘোষণা দিচ্ছেন যে এই এলাকার আশেপাশে যেন কেউ আগুন নিয়ে প্রবেশ না করে এবং ধূমপান না করে। আপনি জানতে চাচ্ছিলেন যে কতক্ষণ নাগাদ মূলত এই উদ্ধার প্রক্রিয়া শুরু হবে। আমরা ইতিমধ্যে কিন্তু দেখেছি যে গাজীপুরের দিক থেকে একটি ট্রেন এসে যাত্রীবাহী যে ট্রেনটি ছিল সেই ট্রেনটির যে কটি বগি লাইনচ্যুত হয়নি সেই বগিগুলোকে সরিয়ে নিয়েছে এবং এখন যে কয়টি রয়েছে আমাদের হিসেবে আমরা এখানে যতটুকু দেখেছি যে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন সহ মোট 6টি বগি লাইনচ্যুত অবস্থায় আছে এবং এর মধ্যে কিন্তু কয়েকটি বগি আমরা দেখেছি যে একদম ভেঙে চুরে গেছে এবং সেগুলোর কিন্তু বেশ বাজে অবস্থা রয়েছে এবং অর্থাৎ এক্ষেত্রে আমরা আগের দুর্ঘটনাগুলোতে যেমন দেখতাম যে 2 প্রান্ত থেকে অর্থাৎ ঢাকার দিক থেকে এবং যেখানে দুর্ঘটনা হয় তার অন্য দিকের যে জায়গাটি রয়েছে সেখান থেকে কিন্তু উদ্ধারকারী ক্রেন এসে যুক্ত হয়। সেই উদ্ধারকারী ক্রেন আসার পরেই মূলত এই লাইনটির কাজ শুরু হবে। তবে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে যেহেতু এই জয়দেবপুর জংশনের পরবর্তী এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতে যেহেতু দুটো লাইন রয়েছে, সেই একটি লাইন দিয়ে কিন্তু আমরা দেখছি যে ট্রেন চলাচল ইতিমধ্যে শুরু হয়েছে। একতা এক্সপ্রেস এবং আরও একটি ট্রেন কিন্তু একটি ঢাকার দিক থেকে ছেড়ে গেছে এবং আরেকটি কিন্তু অন্য দিক থেকে ঢাকা অভিমুখী একটি ট্রেনও আমরা দেখেছি যেটি এই লাইন দিয়ে চলছে। অর্থাৎ রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের বলছে যে একটি লাইন দিয়ে তারা এই যে উত্তরবঙ্গ এবং অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে ট্রেন চলাচল যেন স্বাভাবিকভাবে করতে পারে সেই বিষয়টি তারা নিশ্চিত করছেন। একই সঙ্গে আমি একটু জানিয়ে রাখতে চাই এখানে আমরা দেখছি যে ফায়ার সার্ভিস রয়েছে, ফায়ার সার্ভিসের যারা রয়েছে তাদের কাছে আমরা জিজ্ঞেস করছিলাম যে এই যে তেলবাহী যে ট্যাঙ্কারটি রয়েছে সেটি দুর্ঘটনা ঘটাতে পারে কিনা। সেক্ষেত্রে তিনি বলছেন যে যেহেতু এটি উত্তপ্ত অবস্থায় রয়েছে চারিদিকের প্রকৃতি, সেক্ষেত্রে তিনি বলছেন যে এই উত্তপ্ত অবস্থার মধ্যে কিন্তু যদি আগুনের সংস্পর্শে আসে সেক্ষেত্রে নানান ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং একই সঙ্গে যে এখানে জেলা প্রশাসক ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক, তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে কেন এই দুর্ঘটনা ঘটলো। সেক্ষেত্রে তিনি বলেছেন যে ইতিমধ্যে কিন্তু 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন হয়েছে এবং সেই 3 সদস্যের তদন্ত কমিটি 2 কার্যদিবসের মধ্যে জানাবেন যে কারো কোনো গাফিলতি ছিল কিনা। সকাল থেকেই কিন্তু এই গাজীপুরে যখন দুর্ঘটনা ঘটলো তারপর থেকেই সংবাদ সংগ্রহ করছেন আমাদের গাজীপুরের যিনি সহকর্মী রয়েছেন ইফতেখার রায়হানের কাছ থেকে আমরা মূলত জানবো যে প্রত্যক্ষদর্শীরা কি দেখেছেন এবং প্রত্যক্ষদর্শীরা কি বলছেন যে কেন এই দুর্ঘটনা। ইফতেখার, আপনি যদি আমাদের একটু জানাতেন এই দুর্ঘটনার আদ্যপান্ত সম্পর্কে।
আপনি তো সকাল থেকে সংবাদ সংগ্রহ করছেন, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, কিভাবে মূলত একটি লাইনের মধ্যে দুটো ট্রেন আসলো, সেটি কারো গাফিলতিতে হয়েছে কিনা, কি বলছেন রেলওয়ে কর্তৃপক্ষ এবং প্রত্যক্ষদর্শীরা? জি আসলে ঠিকই বলেছেন যে একটি লাইন দিয়ে কিন্তু দুটি ট্রেন কখনোই কিন্তু যাওয়ার কথা ছিল না। এখানে দুটি লাইন রয়েছে, একটি হচ্ছে ঢাকামুখী, আরেকটি হচ্ছে ঢাকা থেকে উত্তরাঞ্চল কিংবা ময়মনসিংহমুখী। তো দুটি লাইনে আলাদা আলাদাভাবে কিন্তু মূলত ট্রেনগুলো যাতায়াত করে। তবে সেটি আজকে যখন সকাল ঠিক 10:30টার সময়, আনুমানিক সময়, তো ওই সময়টিতে যে ময়মনসিংহ কিংবা টাঙ্গাইল থেকে মূলত যে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি সেটি আজকে শিডিউল ছিল না, সেটি ঢাকা থেকে পরবর্তীতে যাত্রী নিয়ে টাঙ্গাইল অভিমুখে যাওয়ার কথা ছিল, যে কারণে এই ট্রেনটি কোনো ধরনের যাত্রী ছাড়াই সেটি জয়দেবপুর স্টেশন থেকে যখনই এই আউটার সিগন্যালে আসে, অর্থাৎ এখানে আসার পরে এটি একটি সিগন্যাল রয়েছে এখানে, এই সিগন্যালটিতে আসার পরে কিন্তু মূলত এখানে রেল স্টেশন থেকে মূলত যে সিগন্যাল দেওয়া হয় এবং সেখানে সিগন্যাল দেওয়ার পরে কিন্তু তারা লাইন পরিবর্তন করে। তো তারা 1 নম্বর লাইন থেকে 2 নম্বর লাইনে এসে তারা এখানে প্রবেশ করেছে, যে কারণে ঠিক 2 নম্বর লাইন থেকে কিন্তু ধীরাশ্রম থেকে যে তেলবাহী যে ট্রেনটি ছিল সেটি রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল, সেই ট্রেনটিও একই লাইনে ছিল। তো দুটি ট্রেন যখন মুখোমুখি আসতেছিল ঠিক সে সময় কিন্তু আমরা যারা স্থানীয় রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন প্রথমে কিন্তু যে তেলবাহী ট্রেনটি সেটি আগেই তাদের গতি নিয়ন্ত্রণ করতে পেরেছে, কিন্তু যে যাত্রীবাহী যে ট্রেনটি, অর্থাৎ যাত্রী ছিল না তবে যে ট্রেনটি টাঙ্গাইল কমিউটার, সেই ট্রেনটি তাদের গতি নিয়ন্ত্রণ করতে পারেনি, সজোরে এসে ধাক্কা দেয় তেলবাহী যে ট্রেনটি রয়েছে সেখানে, এবং সঙ্গে সঙ্গে তেলবাহী ট্রেনের মোট আমরা যেটি দেখছি যে 5টি বগি এখানে লাইনচ্যুত হয়েছে, পাশাপাশি ইঞ্জিন সহ টাঙ্গাইল কমিউটার ট্রেনের মোট 6টি, অর্থাৎ মোট 11টি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে। এবং তাৎক্ষণিক যারা এখানে স্থানীয়রা রয়েছিলেন, বাসিন্দারা, তারা এখানে উদ্ধার অভিযানে আসেন এবং তারা এখানে যারা দুটি বগির মোট ইঞ্জিনের মধ্যে চালক এবং চালকের সহযোগী ছিল মোট 4 জনকে তারা উদ্ধার করে স্থানীয় তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, এবং সেখানে একজনের অবস্থা আমরা যতটুকু জানতে পেরেছি আশঙ্কাজনক, বাকিদের মোটামুটি। ইফতেখার, আমি আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে এখানে যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন যে যিনি লাইনম্যান রয়েছেন তার গাফিলতি ছিল কিনা কোনো ধরনের? এটা আসলে পুরো সিগন্যালিং বিষয়টা স্টেশন থেকেই নিয়ন্ত্রণ করা হয়। আমরা যতটুকু জানতে পেরেছি যে স্টেশন থেকে একটি লাইনে যখনই সিগন্যালিংটা দেওয়া হয় তখনই কিন্তু এরা লাইন পরিবর্তন করে। তো অর্থাৎ রেলের যারা চালক রয়েছে তারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো তারা লাইন পরিবর্তন করতে পারে না। অর্থাৎ যেই টাঙ্গাইল কমিউটার ট্রেনটি সেটি এক নম্বর লাইন দিয়ে সেটি ঢাকার দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি 1 নম্বর লাইন ক্রস করে সেটি 2 নম্বর লাইনে প্রবেশ করছে। অর্থাৎ তাকে সম্ভবত আমরা যেটি ধারণা করছি, এবং আমরা বিভিন্ন যারা সংস্থা রয়েছেন যারা তদন্ত করছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা 1 নম্বর লাইন থেকে 2 নম্বর লাইনের প্রবেশের তাকে হয়তোবা সিগন্যাল দেওয়া হয়েছিল স্টেশন থেকে, যে কারণে সেটি 2 নম্বর লাইনে প্রবেশ করে। কারণ এটি কিন্তু কোনোভাবেই কিন্তু এক নম্বর লাইন থেকে 2 নম্বর লাইনে যাওয়ার কথা ছিল না, কিন্তু এটি কিভাবে এই লাইনে আসলো সেটি তদন্তের কিন্তু এখন কিন্তু বিষয়। এবং আমরা যতটুকু জানতে পেরেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, পাশাপাশি রেলওয়ের পক্ষ থেকেও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত প্রতিবেদন দেওয়ার পরেই মূলত আমরা এই তথ্যটি জানতে পারবো কী কারণে ঘটনা ঘটেছে। এর আগেও কিন্তু একই রকমের ঘটনা কিন্তু এই গাজীপুরে ঘটেছে, সেগুলোরও কিন্তু তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলোর তদন্ত প্রতিবেদন আসলে কি ছিল সেটি কিন্তু আসলে আমরা জানতে পারিনি কিংবা জানানো হয়নি। ইফতেখার, আপনাকে ধন্যবাদ। এই দুর্ঘটনা ইফতেখার বলছিলেন যে 4 জন আহত হয়েছে, এবং সেই 4 জন আহতের মধ্যে কিন্তু আমরা যতটুকু জানি, স্থানীয়রা যতটুকু জানিয়েছেন যে যেহেতু মুখোমুখি সংঘর্ষ হয়েছে সেক্ষেত্রে এই যে তেলবাহী লরি এবং যাত্রীবাহী ট্রেন সেখানকার চালক এবং আরও 2 জন তারা আহত হয়েছেন এবং তাদেরকে কিন্তু গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাজহার ইমন। আপনার কাছে জানতে চাইব যে আহত যারা রয়েছেন চিকিৎসকরা কি বলছেন, তাদের শারীরিক অবস্থা কেমন, এবং তারা কি সবাই রেলের কর্মকর্তা বা কর্মচারী? ধন্যবাদ রাহাত। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে সেখানকার অবস্থা, আমি এই মুহূর্তে রয়েছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে যে ঘটনাটি আপনি বলছিলেন যে রেলওয়ে স্টেশনে যে দুর্ঘটনার ঘটনা আমি শুনছিলাম যে সেখানে কয়েকটি বগির অবস্থা খুব বাজে অবস্থা হয়েছে দুর্ঘটনার পরে। তবে আহতের বা হতাহতের যদি সংখ্যাটি বলতে চাই, এই মুহূর্তে হাসপাতালে 3 জন চিকিৎসাধীন রয়েছে, যেখানে 2 জনই হচ্ছে রেলওয়ের কর্মচারী। 3 জন যারা রয়েছে তাদের মধ্যে হাবিব,
হাবিব, শরীফ আর হচ্ছে মাহমুদ যিনি রয়েছেন তাদের অবস্থা শঙ্কামুক্তই বলেছে চিকিৎসক। আর চিকিৎসকের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে একজন এদের মধ্যে মাথায় কিছুটা আঘাত পেয়েছে, তবে তিনিও একেবারে শঙ্কামুক্ত। যেমনটি আপনি বলছিলেন যে শঙ্কার যে বিষয়টি, এখন পর্যন্ত হাসপাতালে যে চিত্র আমরা দেখেছি এসে যে এখানে একেবারেই স্বাভাবিক অবস্থা, যেই 3 জন রয়েছে তাদের চিকিৎসা দিচ্ছে। আর প্রাথমিক অবস্থা 2-1 জন আসার কথা শুনেছিলাম, তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন তাদের এই মুহূর্তে এই দুর্ঘটনার সাথে যারা আহত হয়েছে তাদের মধ্যে মোট 3 জন এখানে রয়েছে। তবে স্বজনদের সাথে আমরা যেটি কথা বলার চেষ্টা করছি, একজনের স্বজনের সাথে আমার কথা হয়েছে, আর বাকি 2 জন যেহেতু রেলের কর্মচারী তাদের স্বজনরা তাদের গ্রামে থাকে। এখানে যে গাজীপুরের একজন স্থানীয় রয়েছে তিনি আহত হয়েছে এই ঘটনায়, তাদের স্বজনদের সাথে আমরা কথা বলছি। তারা যেটি বলছিলেন যে এই কমিউটার ট্রেনটি আসলে শুক্রবার বন্ধ থাকে, তারপরও আজকে তারা টাঙ্গাইল এলাকা থেকে একজন যিনি আসছিলেন তিনি এই আহত হয়েছে, তিনি হাসপাতালে এসেছেন। তিনি আহত ব্যক্তির যে স্বজনরা আমাদের যেটি বলছেন যে তারা যেটি মানে বুঝে ওঠার আগেই তারা ভাবছিলেন যে রেলটি যেটি রয়েছে সেটি স্টেশনে থামবে এবং তারা নিরাপদেই নামতে পারবে। তো রেলটি যেহেতু দাঁড়ানো অবস্থায় ছিল তেলবাহী যে ট্রেনটি, আর যে কমিউটার ট্রেনটি একেবারে এসেই ঢাকায় আসলে কিছুটা বুঝে ওঠার আগেই তারা এই ঘটনার কবলে পড়ে। আর চিকিৎসকরা যেটি বলছেন যে 3 জনের অবস্থাই স্বাভাবিক রয়েছে, তবে যে একজনের একটু মাথায় আঘাত পেয়েছে সেটি আসলে পর্যবেক্ষণে রাখার বিষয় রয়েছে। আর হতাহতের যেই স্বজনদের সাথে যেটি কথা বলছিলাম তারা যেটি বলছিলেন যে তারা কিছু বুঝে ওঠার আগে ঘটনা শিখেছে, তবে কমিউটার ট্রেনে যদি যাত্রী আরও বেশি থাকতো তাহলে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেত বলে জানিয়েছে। তো এই ছিল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ খবর। জয়দেবপুরের রেল দুর্ঘটনার খবর জানছিলাম সহকর্মীদের মাধ্যমে। অপরিকল্পিত নগরায়নে শহর থেকে ধীরে ধীরে কমছে বৃক্ষ। পরিবেশ অধিদপ্তর কিংবা সিটি কর্পোরেশনের বৃক্ষরোপণ প্রকল্পগুলোতে যে গাছ লাগানো হয় সেগুলোর বেশিরভাগই শোভাবর্ধক। উদ্ভিদ এবং নগরবিদরা বলছেন শহরের বায়ু দূষণমুক্ত রাখতে এসব বৃক্ষের ভূমিকা একেবারেই নগণ্য। তাই ঢাকার মাটির সঙ্গে মানানসই বৃক্ষরোপণের পরামর্শ তাদের। জয়নাল আবেদিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। মাটির কোলে মাথা তুলে দাঁড়িয়েছে লাখো ইমারত। নগরীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, যত দূর চোখ যায় কেবলই আকাশ ছোঁয়া দালান। এত এত দালানের ভিড়ে হুমকিতে প্রাণ প্রকৃতি। ক্রমশই হারাচ্ছে প্রাকৃতিক শীতলতা। তিলোত্তমা শহর হয়ে উঠেছে তপ্ত। সবুজ আচ্ছাদিত এলাকা কমে যাওয়ায় ধীরে ধীরে বৃক্ষের ছায়া থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। লাখ লাখ টাকা দিয়ে গাছ আইনা লাগাই রাখছে, এই যে গাছটা মরে গেছে, এরকম আরো রোডের চারিপাশেই আছে, কিন্তু দেখা গেছে এই গাছে কোনো আপনি কোনো ছায়াও দিতেছে না, কোনো ফুল ফলও দিতেছে না। কারো মন চাইছে এভাবে করলে মনে হয় ভালো হবে, সেটা সেভাবেই করা হচ্ছে। এখানে সেই অর্থে কোনো প্রকার পরিকল্পনা বলেন, নগর পরিকল্পনা বা কোনো কিছুই করা হচ্ছে না। শহরে নিধনের বিপরীতে রোপণ করা হয়েছে খুবই কম গাছ, আর রোপণের সময়ও বিবেচনায় রাখা হয়নি মাটির ধরনের বিষয়টি। ঢাকার লালমাটিতে ভালো জন্মাবে এমন বৃক্ষ হলো শাল, চালতা, আমলকি, গজারি, বকুল সহ বিভিন্ন দেশীয় প্রজাতি। কিন্তু বাস্তবতা হলো কোটি কোটি টাকা ব্যয় করা পরিবেশ অধিদপ্তর এবং সিটি কর্পোরেশনের প্রকল্পগুলোতে এসব বৃক্ষরোপণ করা হয়নি। বরং ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় এসব বৃক্ষের পরিবর্তে রোপণ করা হয়েছে শোভাবর্ধক বনসাই, পাইন, বাগানবিলাস ও টগরের মতো গাছ। 2017 সালে সড়ক ও জনপথ বিভাগ নগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে চীন ও তাইওয়ান থেকে এমন উচ্চমূল্যের বনসাই গাছ এনে লাগিয়েছিল এই বিমানবন্দর সড়কে। কিন্তু দেশের মাটি ও পরিবেশের সঙ্গে মানানসই না হওয়ায় সে সময় তৈরি হয়েছিল নানা সমালোচনা। উদ্ভিদ ও পরিবেশবিদরা বলছেন এ ধরনের উচ্চমূল্যের গাছ যেমন আর্থিকভাবে ক্ষতি করছে রাষ্ট্রকে, তেমনি এই ঢাকার বায়ুমান উন্নয়নে রাখতে পারছে না কোনো প্রকার ভূমিকা। রোড মিডিয়ানগুলোতেও যদি এমন গাছগুলা বুশি গাছগুলা ধরি বকুলের গাছটা যদি আমরা এরকম হাইটে রাখতে পারি, তার কিন্তু অনেক পাতা, এই পাতা দিয়ে সে সালোক সংশ্লেষণ করবে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে, অক্সিজেন দিবে এবং তাপটা সরাসরি মাটিতে আসতে পারবে না। একই সাথে ট্রান্সপিরেশনের সময় কিছু হিট লস করে ওই জায়গাটা ঠান্ডা রাখবে। বন বিভাগের তথ্যমতে পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের মোট আয়তনের 25% বনাঞ্চল থাকা অপরিহার্য, কিন্তু রয়েছে প্রায় 12.8%।
এছাড়া একটি আদর্শ নগরে সর্বনিম্ন 20% সবুজ থাকা প্রয়োজন, কিন্তু ঢাকার উত্তর সিটিতে 14 আর দক্ষিণ সিটিতে রয়েছে 10%-এরও কম, আর তাও উদ্যান কিংবা পার্ক কেন্দ্রিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এক গবেষণায় দেখা গেছে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার 58% গাছই বিদেশি প্রজাতির। শোভাবর্ধক উদ্ভিদ রয়েছে 33%। এছাড়া ঢাকার সড়কপথে রোপণ করা অধিকাংশ গাছই পরিচর্যার অভাবে ধুঁকছে। পাশাপাশি ছায়াদানকারী বৃক্ষগুলো ব্যক্তি পর্যায়েও অবহেলিত। ভবন নির্মাণের ক্ষেত্রে বৃক্ষরোপণের জন্য কোনো জায়গায় রাখা হচ্ছে না। এক্ষেত্রে ইমারত নির্মাণে বৃক্ষরোপণ নীতিমালা থাকা প্রয়োজন মনে করেন নগর পরিকল্পনাবিদরা। সমস্ত গাছের কারণে পাখি, প্রজাপতি অথবা জীববৈচিত্র্য অন্যান্য প্রাণী ভীষণভাবে প্রাণ সংহারী। সবুজায়ন নীতিমালায় কোথায় কী ধরনের গাছ লাগানো হবে, স্কুল কলেজ উন্মুক্ত স্থানে একরকম, শিল্পাঞ্চলে আরেক রকম, জলের ধারে আরেক রকম। এবারের তীব্র তাপপ্রবাহে টনক নড়েছে নগরবাসীর। গাছ না থাকায় অস্বাভাবিক গরমে দিশেহারা হয়েছে পথে নামা মানুষ। পরিস্থিতি সামাল দিতে এবার পরিবেশ ও মাটি উপযোগী বৃক্ষরোপণের পরিকল্পনা করেছে সরকার। পাশাপাশি গাছের পরিচর্যায় মালিও নিয়োগ দিচ্ছে সিটি কর্পোরেশন। গতবার সিএচও দেখার পরে প্রেসার দিয়ে দিয়ে আমরা 2 জন এখন সুপারভাইজার নিয়োগ করেছি, আর 47 জন মানি নেওয়ার জন্য আমাকে টেন্ডার দিয়েছি। দেশীয় গাছপালাকে ঘিরে জন্ম নেয় ও বেড়ে ওঠে অনেক ধরনের লতাগুল্ম। আবার এসব দেশীয় গাছের উপর নির্ভর করে নানা ধরনের পাখি ও কীটপতঙ্গের বসবাস। তাই সবকিছু বিবেচনায় রেখেই বৃক্ষরোপণ প্রকল্পগুলো হাতে নেওয়ার পরামর্শ পরিবেশবিদদের। রাব্বি হোসেন, এখন, ঢাকা। এদিকে অপরিকল্পিত নগরায়ন আর পরিবেশ বিনষ্টকারী প্রকল্পে গরম বাড়ছে রাজশাহীতে। সবুজায়নে বছরে কোটি কোটি টাকা খরচেও সুফল মিলছে না। ভূত্বকের উষ্ণতা বৃদ্ধিতে গরম ও খরতাপের সময়কাল বাড়ছে নগরে। ভবিষ্যতের নগর পরিকল্পনায় পরিবেশ নিয়ে সতর্ক হবার পরামর্শ বিশেষজ্ঞদের। নগর সবুজায়নে জনসম্পৃক্ততা বাড়ানোর তাগিদ বিশিষ্ট নাগরিকদের। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। নগরীর পথে চোখ মেলে তাকালেই দেখা যায় সবুজ আর সবুজ, ছাতি, মেহগনি, আকাশমণি কিংবা কড়ই, পাশাপাশি সোনালু, কৃষ্ণচূড়া, জারুল। বড় বড় বৃক্ষে আচ্ছাদিত শহরের অনেকখানেই ডানা ছড়িয়ে আগলে যাচ্ছে অগ্নিবর্ষণ। পথে প্রান্তরে তারই ছায়াতলে ক্লান্ত শরীর জুড়িয়ে নেয় প্রাণ। দিনের পর রাত এলেও এখানেই ঠাঁই নিতে হইচই বাঁধে শত প্রাণের। তবু মাথার উপর গনগনে সূর্যের বলয়রশ্মির তীব্রতায় নগর জুড়ে ওষ্ঠাগত প্রাণ। নাকাল শ্রমিক, দিনমজুর। পরিবেশবিদেরা বলছেন, রেকর্ড তাপমাত্রার সাথে অনুভূত গরমের প্রভাব বেশি এই নগরে। তাতে গরম কমাতে খুব বেশি প্রভাব রাখে না 96.72 বর্গ কিলোমিটারের এ নগরীর 47.39 কিলোমিটার রাস্তার পার্শ্ব পরিবেশ আর সড়ক দ্বীপে লাগানো গাছ। বছরে 40 থেকে 50 হাজার গাছ রোপণের পাশাপাশি এর পরিচর্যায় নগর কর্তৃপক্ষের ব্যয় হয় 1.5 কোটি টাকা। বিগত 6 বছরে 9 কোটি টাকা পরিচর্যা ব্যয়ে নগরে 2,40,000 গাছ রোপণ করেও শান্ত হয়নি রাজশাহীর প্রতিবেশ। এটা কোনোভাবেই পরিকল্পিত নগরায়ন না, অপরিকল্পিত নগরায়ন। এবং এই অপরিকল্পিত নগরায়নের নামে আমরা গাছপালা কেটে পরিবেশকে ধ্বংস করছি। রাস্তা প্রশস্ত হচ্ছে, আর পাশাপাশি যে পরিমাণ গাছ আগে ছিল সেই গাছ এখন নাই। এই পরিবেশ বিশেষজ্ঞর মত, গরমের এই প্রভাব বৈশ্বিক। তবে পদ্মা নদীর শুষ্ক বালুচর, নগরের পুকুর জলাশয় ভরাট, অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভের পানি উত্তোলন আর অপরিকল্পিত নগরায়নের কারণে দিন দিন এই অঞ্চলে স্থায়ী হচ্ছে তীব্র ও অতিতীব্র তাপদাহের সময়কাল, যার ধারাবাহিকতায় গেল 30 এপ্রিল 52 বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে 43 ডিগ্রিতে পৌঁছেছে রাজশাহীর তাপমাত্রা। পার্শ্ববর্তী দেশ দিল্লিতে প্রতি বছরে গ্রীষ্মকালে
বাংলাদেশের তুলনায় তাপমাত্রা সেখানে কয়েক ডিগ্রি বেশি থাকে। দিল্লির এই প্রভাবের এই তাপগুলো এই রাজশাহী, খুলনা এই এলাকাগুলোর তাপমাত্রা গতানুগতিক দেশের অন্যান্য জেলার চেয়ে বেশি থাকে। 2008 থেকে ভূমির ব্যবহার বৃদ্ধি পায় রাজশাহী নগরীতে, প্রশস্ত হয় সরু গলিপথ, অন্যান্য সড়ক হয়েছে 4 লেন, নগরে বাড়ছে বহুতল ভবনও। তাতে 2022 সালে রাজশাহী সিটি কর্পোরেশন, উইকলি সাউথ এশিয়া, রেড ক্রস ও রেড ক্রিসেন্টের যৌথ গবেষণায় নগরীর 19, 24, 25 ও 28 সহ 9টি ওয়ার্ডকে সবচেয়ে উষ্ণ দেখানো হয়। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের গবেষণা বলছে, গেল 2 দশকে রাজশাহীতে সবুজের আচ্ছাদন কমেছে 24%, আর 11% জলাশয় কমে নেমেছে 4%। এছাড়া 16% নগর বৃদ্ধি পেয়ে হয়েছে 35%। এতে নগরের ভূত্বকের তাপমাত্রার গড় বেড়েছে 9.83%, ফলে বাড়ছে গরমের অনুভূতি। গ্রিন এরিয়া রেশিওর কথা যদি বলি, 1999 সালে ছিল 49%, সেটা হচ্ছে গিয়ে এখন অলমোস্ট 25%-এর মতো আছে। তো দেখা যাচ্ছে যে আমার বিল্ড আপ এরিয়াগুলো বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথে সাথে হচ্ছে গ্রিন এরিয়াটা কমে যাচ্ছে। সেজন্য হচ্ছে যে আমরা যে টেম্পারেচারটা এখন ফিল করতেছি সেটা হচ্ছে অনেক বেশি ফিল করতেছি। এ অবস্থা উত্তরণে সিটি কর্পোরেশনের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা বলছেন, নগর সবুজায়নে পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন তারা। আমাদের লক্ষ্য থাকে প্রতি বছরই প্রায় 50,000 গাছ যেন আমরা রোপণ করতে পারি। আমার মনে হয় যে রোডস অ্যান্ড হাইওয়ে, RDA, সামাজিক বন বিভাগ তাদেরও একটি ভূমিকা রয়েছে। তারাও যদি এগিয়ে আসে, শহরের বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে যদি বৃক্ষরোপণ করে, তাহলে শহরটা আরও সুন্দর, সবুজ, নির্মল বাতাসের শহর হিসাবে প্রতিষ্ঠা পাবে বলে আমি মনে করি। পরিবেশবিদরা বলছেন, একটি গাছ কাটলে লাগাতে হবে আরও 3টি গাছ। গেল 2 দশকে সেখানে রাজশাহী সিটি কর্পোরেশনে বেড়েছে 19% নগরায়ন। এতে একাধিক আবাসিক এলাকা এবং বহুতল ভবনের সংখ্যা বেড়েছে। তাতে কতগুলো গাছ কাটা পড়ল, সে প্রশ্নের উত্তরে অভিমানে মুখ ফিরিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। তবে সামাজিক বন বিভাগ বলছে, পদ্মার মধ্যচরে তারা লাগিয়েছেন 1,20,000 গাছ। রাকিবুল হাসান, এখন রাজশাহী। জানাবো দেশ বিদেশের আরো খবর, তবে তার আগে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে। ফিরবো কিছুক্ষণের মধ্যে। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। রাজধানীর বাজারে সপ্তাহ ব্যবধানে আবারও বেড়েছে মুরগির দাম। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বেড়েছে মশলার দরও। এছাড়া মাছ ও সবজির বাজারেও ক্রেতাদের জন্য নেই কোনো সুখবর। সরকারি ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। রাজধানীতে প্রতীক্ষিত বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও উত্তাপ কমেনি কাঁচা বাজারে। টানা তাপপ্রবাহে সপ্তাহ ব্যবধানে অস্থিরতা দেখা গেছে রাজধানীর মুরগির বাজারে। কেজিতে 10 থেকে 20 টাকা বেশিতে বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগি। দাম বেড়েছে লেয়ার মুরগিরও। ব্রয়লারও গত সপ্তাহ বেশি 200 টাকা, এই সপ্তাহ 210 টাকা বেশি। লেয়ার 230 টাকা, 330 টাকা গেছে সপ্তাহ বেশি, সপ্তাহ 330 টাকা। পাকিস্তানি ঈদের আগে ছিল 340-50, এটা 380-90 টাকা বিক্রি হচ্ছে। উচ্চমূল্যের গরুর মাংস ও মাছের বিকল্প হিসাবে ব্রয়লার মুরগি ছিল মধ্য ও নিম্নবিত্তদের আমিষের প্রধান উৎস। কিন্তু ব্রয়লারেরও দাম বাড়ায় হতাশ ক্রেতারা। দাম বাইরে যাচ্ছে, মানুষের কিনতে সমস্যা হচ্ছে। মানুষ আগে হয়তো 2 কেজি কিনতো, 3 কেজি কিনতো, এখন কমায় কিনছে। ব্রয়লার মুরগি কিনছি কালকে কিনছি 200 টাকা, আজকে 210 টাকা। তো দেখেন যে সোনালি কিনতাম আমরা 280 থেকে 90 টাকা, সেই জায়গায় 380 টাকা। তাহলে বুঝে নেবেন কি পরিস্থিতি। 1 মাসের বেশি বাকি থাকলেও এরই মধ্যে কোরবানি ঈদের প্রভাব পড়তে শুরু করেছে মশলার বাজারে। দাম বেড়েছে এলাচ, দারুচিনি, হলুদ সহ বিভিন্ন মশলার দাম। এছাড়া সয়াবিন তেল, আদা, রসুন ও পেঁয়াজের দাম। এই পেঁয়াজ আমাদের 160 থেকে 65 টাকা গেছে সপ্তাহে বিক্রি করছি, এই সপ্তাহে বিক্রি করছি 65 থেকে 70 টাকা। রসুন গেছে সপ্তাহে বিক্রি করছি আপনার 220 থেকে 210 টাকা। এই সপ্তাহে বিক্রি করতেছি আপনার 230 থেকে 240 টাকা। আদা 220 থেকে 240 টাকা কেজি দরে বিক্রি করতেছি। আর মশলার বাজার আপনার 3200 থেকে 4000 টাকা কেজি এলাচি বিক্রি করতেছি। লবঙ্গ 1800 টাকা থেকে 2000 টাকা কেজি বিক্রি করতেছি।
কালো গোলমরিচ, সাদা গোলমরিচ এগুলো প্রায় কেজিতে 100 থেকে 150 টাকা ব্যবধানে বিক্রি করতেছি। দারচিনি আপনার 500 থেকে 650 টাকা কেজি দরে বিক্রি করতেছি। এখন কোরবানির অনেক বাকি, তো এই মশলার দাম দেখা গেলো আমরা আগে কিনতেছি, এই জন্য তো ঈদের সময় আসলে দামটা বেড়ে যাবে। তো এখন আমরা 1 মাস 1.5 মাস আগে আসার পরও সেম দেখা গেল যে মানে দামটা অনেক বাড়তি। এইভাবে যদি কিনা মানে মশলার দাম বাড়ে তাহলে আমরা তো মাংস খাইতে পারবো না। এদিকে সরবরাহ কমের অজুহাতে বাজারে বেড়েছে সব ধরনের মাছের দামও। এ নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা। মাছের দাম একটু বেশি, কারণ বাংলাদেশে মাছ অফ সিজন, মাছের সরবরাহ খুব কম। বৃষ্টিপাত না হইলে মাছের আমদানি হবে না। বর্তমান যে বাজার মূল্য, এই বাজার মূল্য আসলে আমার মনে হয় 90% লোক আসলে এটা কনজিউম করার মানে সক্ষমতা নাই। স্বস্তি নেই সবজির বাজারেও। কেজিতে বৃদ্ধি পেয়েছে প্রায় সব ধরনের সবজির দাম। তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। আসিফ ইকবাল, এখন, ঢাকা। পৃথিবীর 22টি দেশ থেকে প্রকারভেদে শতাধিক মশলা আমদানি হয় বাংলাদেশে। ডলার সংকটের মধ্যেও এবছর দেশে মশলা আমদানি বেড়েছে 32,000 টন। কোরবানির ঈদ ঘিরে এর মধ্যে মশলা আমদানির প্রক্রিয়া শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে আমদানি পর্যাপ্ত হলেও বাড়ছে এলাচ, দারচিনি, হলুদ সহ বিভিন্ন মশলার দাম। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন হোসাইন জিয়াদ। সামনেই কোরবানির ঈদ। এই ঈদে ক্রেতা চাহিদা তুঙ্গে থাকে মশলা। রসনায় স্বাদ বাড়াতে নানা ধরনের মশলার ব্যবহার বাড়ে। দেশে বাৎসরিক মশলার বাজার প্রায় 8,000 কোটি টাকার। 4 সিংহভাগেই কোরবানির ঈদ কেন্দ্রিক। আর এ মশলার 60% আমদানি নির্ভর। তাই বছরের এই সময়টাতে মশলা আমদানিতে ব্যস্ত সময় পার করেন ব্যবসায়ীরা। 2021-22 অর্থ বছরে দেশে মশলা আমদানি হয় 1,45,000 টন, যার বাজার মূল্য 2,600 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে ডলার সংকট থাকলেও বাড়ে মশলা আমদানি। আগের বছরের চাইতে 32,000 টন বেড়ে আমদানি দাঁড়ায় 1,77,000 টনে। ব্যয় হয় 3,500 কোটি টাকা। তবে বাড়তি আমদানির পরও অস্বাভাবিকভাবে বেড়েছে এলাচ, দারচিনি, হলুদ ও ধনিয়ার দাম। কমেছে জিরা, শুকনো মরিচ, লবঙ্গ ও গোলমরিচের দাম। দারচিনিগুলো আপনি প্রায় কেজিতে 50 থেকে 100 টাকা বাড়তি হয়ে গেছে। 1 নম্বর জিরাটা 1200 টাকা বিক্রি করছি, এখন প্রায় কেজিতে আপনার 400-500 টাকার মতো কমে গেছে। গত মাসের হারে, রমজান মাসের হারে এই মাসে প্রতি কেজি এলাচে 500 টাকা করে বেড়ে গেছে কেজিতে। লং বাড়বে, ওই কিছুক্ষণ পরে আদার্স যেগুলো আছে জায়ফল, জত্রিক, এগুলোর রেট বাড়বে। তাই মানুষ কোনটার কতটার কথা বলবে। মশলার পাশাপাশি কোরবানিতে কয়েক গুণ চাহিদা বাড়ে পেঁয়াজ, রসুন ও আদার। এবছর উৎপাদন বাড়ায় দেশি পেঁয়াজের দখলে বাজার, আর আদা ও রসুনের বাজার দখলে রয়েছে চীনের। কোরবানিকে কেন্দ্র করে এরই মধ্যে বাড়তে শুরু করেছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। কেজিতে বেড়েছে 5 থেকে 20 টাকা পর্যন্ত। এবার দেশি পেঁয়াজ বিক্রি করে খুব আরাম পাচ্ছে, সুবিধা পাচ্ছে। কীরকম? দেশি পেঁয়াজের জাতগুলো ভালো আসছে। এবার কোরবানির আইটেমের মধ্যে রসুন, আদা তো সামান্য একটু কাঁচামাল, তো আপনার একটু উঠানামা করে 10 টাকা 5 টাকা দিয়ে হয়। ভালো কোয়ালিটির রসুন হলে একটু দাম বেশি, খারাপ হলে দাম কম। সামান্যতম লাভ করে। অনেক সময় দেখা যাচ্ছে দোকানদাররা দিনে আনি দিনেও খেতে পারে না, কিন্তু বড় বড় এলসিওয়ালারা বা যারা প্রথম শ্রেণীর দোকানদার তারাই সম্পূর্ণ লাভগুলা হাতিয়ে নিচ্ছে। খাবার সুস্বাদু করতে মশলার কোনো জুড়ি নেই। পৃথিবী জুড়ে হরেক রকম বৈচিত্র্যময় মশলার ব্যবহার আছে বাংলাদেশেও। বাংলাদেশ প্রায় শতাধিক রকম মশলা আমদানি করে পৃথিবীর 22টি দেশ থেকে। এর মধ্যে শীর্ষ দেশ চীন, তার পরপরই আছে ভারত এবং ইন্দোনেশিয়া। ব্যবসায়ীরা বলছেন কোরবানকে ঘিরে মশলা আমদানি শুরু হয়েছে, তাই আমদানির চিত্র বাজার মনিটরিং করলে কোরবানে মশলা সিন্ডিকেট করে দাম বাড়ানো ঠেকানো সম্ভব। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। এর মধ্যে দিয়ে সময় হলো আরও একটা বিরতিতে যাবার। ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। রাতে বৃষ্টির পর রাজধানীর তাপমাত্রা কিছুটা কমলে বেলা বাড়ার সাথে সাথে ফের গরমের তীব্রতা বেড়েছে। আবহাওয়া অফিস বলছে আজ ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। তবে 6 মের পর সারা দেশের তাপমাত্রা কমতে পারে, বাড়বে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়। শাহাদাত অবসর প্রতিবেদনে দেখুন বিস্তারিত।
বৃহস্পতিবার রাতের বৃষ্টিতে যেন সজীবতা ফিরে পেয়েছে ফুল পাতা, জনজীবন প্রকৃতি থেকে দূর হয়েছে ধূসর মলিনতা। বহুল প্রতীক্ষিত বৃষ্টির আশা পূরণ হলেও স্বস্তি স্থায়ী হয়নি। বেলা বাড়তেই শহুরে সূর্যের প্রখরতা ফিরে গেছে আগের রূপে। গরমে হাঁসফাঁস অবস্থা কাজ করছে অনেকের। গরমের জন্য গত 2 সপ্তাহ হবে অনলাইনে চলছে এবং এই সপ্তাহে নোটিশ এখনো দেয়নি। যদি এমনই গরম থাকে অনলাইনে ক্লাসগুলো চালানো হবে। তো যদি অফলাইন হয়ে যায় আমাদের জন্য সুবিধা হবে, কারণ তখন লাইব্রেরিগুলো খোলা থাকবে, আমরা পড়তে পারবো। গরমে একটু আরামের জন্য কেউ গাছের ছায়ায় অবসরে জিরিয়ে নিচ্ছে, কেউ খুঁজছে জলধারা। কথার সুরে কিছুটা হতাশা। প্রতীক্ষিত বৃষ্টি এলেও ধরা দেয়নি প্রশান্তির চিরচেনা রূপ। মানুষ হা করতেছে, বৃষ্টির লেগে হা করতেছে, ডাকতেছে, আল্লাহরে ডাকতেছে। আমরা গরিব মানুষ, খাইতে হবে, মানে ফেডের দায়ে জীবিকার দায়ে আমরা বার হয়েছি। আবহাওয়া অফিস বলছে এই তাপপ্রবাহ চলবে আগামী 5 মে পর্যন্ত। 6 মের পর থেকে কমে আসবে তাপপ্রবাহ। রয়েছে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের শঙ্কা। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে, অর্থাৎ 5 তারিখের মধ্যে মোটামুটি অনেকটা হবে, 6 তারিখে সারা দেশে অনেকটা তাপপ্রবাহটা প্রশমিত হবে। তবে এপ্রিল মাসে যে অবস্থা রয়েছে তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহ ছিল, মে মাসে ওই রকম তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা কম এবং 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহে অতিষ্ঠ নগর জীবন আশায় আছে স্বস্তির। ফের অপেক্ষা বৃষ্টির। স্বাভাবিক প্রবাহ ফিরে পেতে তাপমাত্রার পারদ কমবে আরও কিছুটা, প্রত্যাশা নগরবাসীর। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি প্রবেশের চেষ্টায় ইউরোপে গাঢ় করছে অভিবাসন সংকট। গেল 6 বছর এভাবে ইতালিতে যাওয়ার স্বপ্নের অপমৃত্যু হয়েছে 200-র বেশি মাদারীপুর ও শরীয়তপুরবাসীর। বিদেশের মাটিতে নির্মম নির্যাতন সইতে না পেরে সহায় সম্বল হারিয়ে দেশে ফেরত আসার সংখ্যাও নেহায়াত কম নয়। জাভেদ আবদুল্লাহর প্রতিবেদন। ভূমধ্যসাগর হয়ে ইতালি উপকূলে বিপজ্জনক সমুদ্র যাত্রা, যেটি বাংলাদেশের কিছু জেলার অভিবাসন প্রত্যাশীদের কাছে গেম নামে পরিচিত, যা শুরু হয় ভাসমান নৌকা দিয়ে। মাদারীপুর, শরীয়তপুর থেকে যেতে হবে ইতালি, উপায় গেম হাউস। শব্দগুলোর সাথে পরিচিত হতে আমাদের যাত্রা শরীয়তপুরের পথে। 3 করা জায়গা আমি 6 লাখ টাকা বিক্রি করে লাইছি। বেচার পরে ওরে 5 লাখ টাকা দিলাম। যেদিন দিছি এর পরের দিন কইল কি ইয়াতে উঠাই দিম, শিপে উঠাই দিম। দালালের সাথে কথা বলছি, কয় কি আমার 8 লাখ টাকা লাগবো গেম দিতে। 8 লাখ দেশ আনতে লাগবে 2 লাখ, আর যদি ওই জায়গাতেই গেম দেই তাহলে 8 লাখ টাকা ছাড়। উন্নত জীবনের জন্য ঝুঁকি নিয়ে অবৈধ পন্থায় কষ্ট করে বিদেশ যাত্রা করেছেন এ অঞ্চলে এমন মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। সোহেল সর্দার তার বর্ণনাও দিলেন। অভাবে তাদের বসবাসের স্থান যেমন নুয়ে পড়েছে, তেমনি শোকে ভেঙেছে বুকের পাঁজর। ওই দেশে ঠিক মতন খাওয়ান দেয় নাই, কয়েকদিন পরে দেশে পাঠাইবো বলে আবার জেলখানায় নিছি। জেলখানায় নেওয়ার পরে আবার টাকা লাগছে 2 লাখ করে। দুবাই থেকে আমাদের মিশন নিল, মিশরে আসছিলাম একদিন পর তারপর নিল আমাদের ওই লিবিয়া ভেঙ্গাজিতে। সাগর পারে ভোট ছাড়বো, কিছুখানি গেছি মতো নেই, ভোট ফেটে গেছিল। মাদারীপুর, শরীয়তপুরের এই জনপদে নানা স্থানে ইতালি শব্দটি লেখা আছে। এতে সহজেই অনুমান আর আন্দাজ করা যায় যে সেদেশ থেকে এই জেলাগুলোতে বিশাল অঙ্কের বৈদেশিক আয় বা রেমিটেন্স আসে। পাশাপাশি ইতালিতে স্থায়ীভাবে বসবাসের জন্য ভূমধ্যসাগরে গেমে যুক্ত হয়ে অবৈধ পন্থা অবলম্বন বা ডানকি পদ্ধতিতে এজেন্সি আর দালাল দৌরাত্মে যে হারে মানুষ মারা যাচ্ছে, তাতে করে এই অঞ্চলের জনপদের মানুষের চোখে মুখে চিন্তার ভাঁজ পড়েছে বিপদরেখার মতো। এমন খবরের কাগজেও শিরোনাম হয় বারবার। কিভাবে মানুষ মরে যায়, সাগরে ডুবে যায় স্বপ্নগুলোকে বাঁচাতে। ভুক্তভোগী তেমনই এক মা বিড়বিড় করে বলছিলেন, আমার ছেলে মরেনি, এই পথে দালালি তাকে লোভ দেখিয়েছে। আমার বাবারে যখন গেমে দেবে না তখন আমার কাছে বলছে, ও মা এই যে আমাকে আজকে নিয়ে যাবে। এখন স্থানীয়রা জানান, দুর্ঘটনায় প্রাণহানির মতো ঘটনা ঘটলেও অবৈধ পথে ইতালি যাওয়ার প্রবণতা কমেনি অল্প বয়সী তরুণ ও যুবকদের মধ্যে। 2000 সালের পর থেকে এলাকার লোকগুলো আবার অন্য পথ বেছে নিয়েছে, নদীপথ, যেটা হচ্ছে লিবিয়া দিয়ে।
2015 সালের পর থেকে মাদারীপুরে 340টির বেশি মানব পাচারের মামলা হয়েছে। পাশাপাশি বিচার হয়েছে এমন সংখ্যা খুবই কম। যারা পুলিশ সুপার বলছেন, মানব পাচার রোধে কাজ করছে পুলিশ। এত ভিক্টিমাইজেশন হওয়ার পরেও কিন্তু লোকজন কিন্তু থেমে নেই, তারা কিন্তু অবৈধ পথে তারা যাচ্ছে। বৈধ যে দেশে ভিসা দেয় সেই সব দেশেই এবং বৈধ পথে আপনাদের যাওয়া, তা নাহলে এই নির্যাতনগুলো থেমে থাকবে না। মামলাগুলোর বিষয়ে আমাদের হাতে এখনও কিছু মামলা আছে, আমরা তদন্ত করছি এবং কিছু মামলা আমরা জানি আবার হবে, কারণ এই অপরাধগুলো একেবারে থেমে গেছে, বিষয়টা এইরকম না। আর মন্ত্রী বললেন, কালো তালিকা হচ্ছে এজেন্সির ব্যাপারে। সঠিক তথ্য নিয়ে এবং আমরা এগুলোর ব্যাপারে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করতেছি। যেখানেই সমস্যা হবে সেই সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা কাজ করব। ব্র্যাকের কর্মকর্তা বলছেন, যুবকরা মৃত্যুর মুখে পড়ে যাচ্ছে, আর এই পথে সারা বছরই একটা শক্তিশালী সিন্ডিকেট তাদের উৎসাহিত করে। শুনলে অবাক হবেন, শরীয়তপুরে আপনি একটা গ্রামের নাম পাবেন ইতালিপাড়া। তারা অন্যকে প্রলুব্ধ করে, অমুক দিন আমাদের একটা নৌকা ছাড়বে, অমুক দিন গেম হবে। এখন মারা যে যায়, প্রাণহানির ঘটনা ঘটে, আপনি সেইগুলো তো আসলে কেউ দেখে না, বাচ্চা জানে না। এবং তারপর যদি সে কোনোভাবে পৌঁছায়, তাকে কিন্তু গ্রেপ্তার বা অনিয়মিত পন্থায় থাকার কারণে আনডকুমেন্টেড একটা অমানবিক জীবনযাপন করতে হয়। শুধু একটু বেশি উপার্জনের জন্য দেশের মানুষ ইতালি যেতে চান। তবে দক্ষিণাঞ্চলের জেলার তরুণরা বলছেন, তারা অবৈধভাবে লিবিয়া হয়ে ইতালি যেতে আগ্রহী নন। এমন মানসিকতা গড়ে উঠলে কমে আসতে পারে ভূমধ্যসাগরে নির্মম প্রাণহানি। জাবেদ আব্দুল্লাহ, এখন শরীয়তপুর। এখন দুপুরে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। এবারে আন্তর্জাতিক। বন্যায় বিপর্যস্ত উত্তর আফ্রিকার পর হু হু করে প্রাণহানি বাড়ছে ব্রাজিলে। এর মধ্যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জারি করা হয়েছে কেনিয়ায়। উত্তর আফ্রিকায় প্রাণহানি ছাড়িয়েছে প্রায় 350। উল্টোদিকে তাপপ্রবাহের তীব্রতার কবলে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়। ভারতে তাপপ্রবাহে প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন। অনাবৃষ্টিতে ফিলিপিন্সে ভেসে উঠেছে আস্ত শহর। আরও জানাচ্ছেন নাফিয়া আরমান মনন। ভয়াবহ বন্যার কবলে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্ডে দো সুল। শক্তিশালী মৌসুমি ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিতে জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল। শনিবারের এই দুর্ঘটনায় এখনও নিখোঁজ অর্ধশতাধিক। সময়ের সঙ্গে বাড়ছে প্রাণহানির সংখ্যা। রাজ্যের 134টি পৌরসভায় বাস্তুচ্যুত প্রায় 15,000 মানুষ। অন্যদিকে 5 লাখের বেশি বাসিন্দা দিন পার করছে বিদ্যুৎ ও সুপেয় পানির সংকটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রিও গ্রান্ডে ডো সুল রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্যার্তদের উদ্ধারে কাজ করছে রাজ্য সরকার। মুহূর্তের মধ্যে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে অনেকেরই অবস্থান এখন আশ্রয় কেন্দ্রে। Não sabe como que vai estar a casa da gente, as coisas da gente, que tanto trabalho a gente passa, né, no dia a dia para construir, né, e para conseguir comprar. A água ela vinha até uma certa altura, a gente já sabe que a gente mora numa região alagadiça, mas dessa forma que veio dessa vez, que ela chegou praticamente na BR, em lugares que রাজ্য দিয়ে বয়ে চলা গুয়াইবা নদীর পানি বইছে শহর দিয়ে। আগামী কয়েকদিন বৃষ্টি কমার সম্ভাবনা না থাকায় পরিস্থিতি অবনতির শঙ্কা আবহাওয়া দপ্তরের। তবে রাজ্যবাসীর জন্য সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। O governo federal estará 100% à disposição do Estado do Rio Grande do Sul, do povo do Rio Grande do Sul, para a gente atender. ব্রাজিলের পাশাপাশি বন্যায় বিপর্যস্ত আফ্রিকা মহাদেশটির উত্তরে 2 দেশ কেনিয়া ও তানজানিয়ায় প্রাণহানি ছাড়িয়েছে 350 গণ্ডি। শুধু কেনিয়াতেই নিহতের সংখ্যা 200 ছুঁই। ভারী বৃষ্টিতে বাঁধ ভেঙে নিখোঁজ শতাধিক বাসিন্দা। প্রতি মুহূর্তে পানির তরে ভেসে আসছে মরদেহ। এর মধ্যেই দেশটিতে ঘূর্ণিঝড় হিদায়া আঘাত হানার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে রাজধানী নাইরোবি সহ উপকূলীয় অঞ্চলগুলোয়। তাই পূর্ব সতর্কতার আওতায় কেনিয়ার 178টি জলাধার ও বাঁধের আশপাশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ভারী বৃষ্টিতে যখন দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় জনজীবন বিপর্যস্ত, ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায়। দিনভর সূর্যের তপ্ত আলোয় তাপপ্রবাহে নাকাল ভারতের বাসিন্দারা। ওষ্ঠাগত জীবনে এক পশলা বৃষ্টির জন্য চলছে হাহাকার। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশের পাশাপাশি কেরালা, তামিলনাড়ু সহ বেশ কয়েকটি রাজ্যে তাপমাত্রার পারদ 40 ডিগ্রির ওপরে। জলবায়ুর এমন বিরূপ আচরণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষ।
3 पंखा रहने के बाद भी हम लोग जैसे तैसे जिंदगी काट रहे हैं ये गर्मी में। इतना गर्मी बढ़ा है कि और रहा नहीं जा रहा है, बाहर में जाके रह रहे हैं। बहुत परेशानी, इधर उधर में परेशानी, बदन में पानी दे रहा तभी कुछ नहीं, धरती में पानी दे रहा तभी कुछ नहीं हो रहा, धाप निकल रहा गरम गरम। गर्मी है, गर्मी में लस्सी पी रहे हैं, थोड़ा सा आनंद रहेगा। देख रहे हैं कितनी गर्मी, जो जून जुलाई वाली गर्मी अभी पड़ने लग गई है। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে শীঘ্রই তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। Severe heat wave conditions are persisting for the last since 15th of April. It is continuing. Odisha from 15th, Bengal from 17th, and severity has been more over Bengal, Gangetic West Bengal. জলবায়ু বিজ্ঞানীরা বলছেন এল নিনো চক্রের কারণে প্রকৃতির এমন বিরূপ আচরণ দেখছে বিশ্ববাসী। আগামী কয়েক দশকে পাল্টে যাবে জলবায়ুর প্রকৃতি। বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ হয়ে দাঁড়াবে নৈমিত্তিক ঘটনা। মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম ও ফিলিপিন্সে তাপমাত্রার পারদ ওঠানামা করছে ৪৫ থেকে ৫২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ১৭০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখেছে কাম্বোডিয়া। তাপপ্রবাহে জলাধার শুকিয়ে ফিলিপিন্সে ভেসে উঠেছে একটি আস্ত শহর। পুরনো জাহাজ ও গির্জা পরীক্ষা করতে প্রতিদিন শহরটিতে যাচ্ছেন প্রত্নতত্ত্ববিদ থেকে শুরু করে দর্শনার্থীরা। নাফি আরমান মনন, এখন বিশ্ব। এর মধ্যে দিয়ে শেষ করছি এখন দুপুর। যাবার আগে জানাতে চাই এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে পারেন এখন টেলিভিশন, ভিজিট করতে হবে facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।